তোমার মেয়াদ মাত্র 7 মাস, কথাটা কি মাথায় নেই? এই রুমে আসার সাহস কিভাবে হলো তোমার? অগ্নিশর্মা হয়ে বলল আহান। রুহি চোখ পিটপিট করে তাকাচ্ছে। আহানের অগ্নি কণ্ঠে হুড়মুড়িয়ে ঘুম চোখে উঠে বসেছে সে। এত বজ্জাত কারোর সাথে যে তার বিয়ে হয়েছে সে ভাবেনি। আর যাই হোক, এতটা বজ্জাত হবে ভাবেনি। বজ্জাতেরও তো একটা পর্যায় আছে, এ ছেলে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। রুহি বেশ ক্ষেপে গেল। প্রথমে সে নিজে থেকে আসেনি, তাকে আহানের বন্ধু বান্ধবীরা এই রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। বিয়ের প্রথম রাত সে যাবেই বা কোথায়, তাই বিছানায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তার জন্য সে এত কথা শুনবে কেন? এভাবে সারের মতন চেঁচাচ্ছেন কেন? একটু ঘুমিয়েছি মাত্র। আর ঘুমাবো না তো কি করব? আপনার পথ সে বসে থাকবো? বিরক্ত নিয়ে বলল রুহি। রুহির সাহস দেখে আহান বেশ অবাক হচ্ছে। মেয়েটা নির্দ্বিধায় কথার পিঠে কথা বলছে। এ কেমন ঝামেলা তার কাঁধে এসে পড়েছে? একে কোনোভাবেই মাথায় উঠতে দেওয়া যাবে না। আহানের দৃষ্টি কঠিন রেখে সিরিয়াস হয়ে বলল, খুব সাহস না তোমার? এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও, নইলে তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারছো না। আমাকে কি আপনি অবলা নারী পেয়েছেন? আপনার 7 মাসের শর্তে রাজি হয়েছি, তার মানে এই না যে আমার কোনো মেরুদণ্ড নেই। আমাকে মোটেও দুর্বল ভাবেন না। গড়গড় করে কথাগুলো বলল রুহি। আহান যা বেশ ভালোই একটা ঝামেলা কাঁধে নিয়েছে, দিদার কথায় সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আহান বুকের সামনে 2 হাত গুজে রুহির দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। রুহি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে। আহানের কথায় যে রুহি ভয় পায়নি তা না, তবে ভয় সে গায়ে মাখছে না। আগে ভয় পেয়ে গেলে তো সমস্যা, আজ ফুলশয্যা সেটা নিয়ে এমনিই ভয় আছে। তারপর আবার এই লোক হুমকি দিচ্ছে। ঘুম থেকে ওঠার পর কোথায় আছে সে সেটা ঠিক টের পায়নি, নইলে এত পটপট করতো নাকি? রুম থেকে যেতে পারলে তো সে নিজেও বেঁচে যায়। তুমি যাবে কি যাবে না? রোহিত থেকে দৃষ্টি সরিয়ে বলল আহান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে যাচ্ছি। কথাটা বলতে ইচ্ছা করছে, কিন্তু এগুলো বললে এতক্ষণের যে প্রতিবাদী নারী হওয়ার চেষ্টা ছিল সে সব গড়গড়িয়ে ডোবায় পড়ে যাবে। ব্যাপারটা অন্যভাবে ম্যানেজ করতে হবে। কি বলবে সেটা রুহি এদিক ওদিক তাকিয়ে ভাবতে লাগলো। আহানের বিরক্ত লাগছে, একটা প্রশ্নের জবাব দিতে এতক্ষণ লাগে। রুহি হালকা কেশে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। আহানের কপালের ভাঁজ সরে গেল। অবশেষে যাচ্ছে তাহলে। রুহি আহানের কাছে গিয়ে বলল, মোটেও আপনি বলেছেন দেখে যাচ্ছি না। এখন জলদি বল, দিদার ঘর কোনটা? এত বড় বাড়িতে খুঁজে বের করবো কিভাবে? বলেই ভাবনায় চলে গেল রুহি। এমন সাথে যে কেউ দেখলেই বুঝে যাবে যে সে নতুন বউ। বাড়ির কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে। আহানের মেজাজ গেল বিগড়ি। দিদার কথায় সে এই মেয়েকে বিয়ে করেছে, আর ফুলসজ্জার রাতে বেরিয়ে গিয়ে কিনা এই মেয়ে দিদার ঘরে যাবে। এমনিতেই দিদা অসুস্থ, তারপর এসব এগ্রিমেন্টের কথা শুনলে কি হবে ভাবাও যায় না। আহান ধমকে সুরে বলল, দিদার ঘরে যাবে মানে? আর ইউ কিডিং উইথ মি? তুমি ভালো করেই জানো এই বিয়েটা আমরা দিদার কথাই করেছি। দিদা 1 মাস পর চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে, তারপর বিয়েটা শেষ। দিদা যদি কোনোভাবেই এসব জানতে পারে, ট্রাস্ট মি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। আহানের কথার মাঝে বাগড়া দিয়ে বলল রুহি। আহান রাগের মাথায় শক্ত করে রুহির হাতের কবজি চেপে ধরে রাগী স্বরে বলল, আমি কি বলেছি বুঝতে পেরেছো? রুহির মনে হচ্ছে কবজিটা যেন হাত থেকে খুলেই নিয়ে যাবে সে। ব্যথায় আহ করে আর্তনাদ করে উঠল রুহি। অন্য হাত দিয়ে নিজের হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে বলল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। আহান এক ঝাপটায় রুহির হাত ছেড়ে দিল। রুহি হাত ডলতে ডলতে বলল, আরে হাতটা পুরো ভেঙে দিছে। হাত না লোহা ওইটা আপনার। এভাবে কেউ মেয়েদের গায়ে হাত তোলে? লিসেন, তোমার হাত ধরার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই। তাচ্ছিলের সাথে বলল আহান। আমার যেন আপনার প্রতি ইন্টারেস্ট একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ব্যঙ্গ করে বলল রুহি। আহানের শক্ত দৃষ্টি রুহির দিকে স্থির। এই মেয়ের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বোঝাই যাচ্ছে। আহান দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার উপরে লকটা আটকে দিল। তারপর নিজের হাতের ঘড়িটা খুলতে ব্যস্ত হয়ে গেল। ওপরের লক আটকে দেওয়ায় রুহির বুকটা কেঁপে উঠল। রুহি চেঁচিয়ে উঠে বলল, দরজা বন্ধ করলেন কেন আপনি? আমি যাব বলেছি তো, এক্ষুনি চলে যাচ্ছি। যেখানে বলবেন সেখানে যাচ্ছি। আহান একবার ভ্রু তুলে আবার নামিয়ে বলল, কোথাও যেতে হবে না তোমায়, কোনো রিস্ক নিচ্ছি না আমি। মানে? চোখ বড় বড় করে প্রশ্ন করল রুহি। এত প্রশ্ন আহান একদমই পছন্দ করে না, তাই তার বিরক্ত লাগছে। রুহির প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজন বোধ সে করছে না, তাই হাতের ঘড়িটা টেবিলে রেখে সে তোয়ালে হাতে ওয়াশরুমে চলে গেল। কানে শুনতে পান না নাকি? বিরক্তি নিয়ে বলল রুহি। ঘুমে তার চোখ জড়সড় হয়ে আসছে। কোথায় ঘুমাবে এবার সে?
7 মাস কিভাবে থাকবে সে এই লোকের সাথে? রুহি এত লম্বা নয় যে দরজার উপরে লক খুলে বেরিয়ে যাবে। এই বিয়েটা সে শুধু আহানের দিদা আর নিজের নানুর জন্য করেছে। আহানের দিদার ব্লাড ক্যান্সার, ওনার হাতে বেশি সময় নেই। ওনার ইচ্ছা পূরণই এই বিয়েতে রাজি হয়েছে রুহি। আর 7 মাসের এগ্রিমেন্ট, সেটা নিয়ে রুহির কোনো মাথা ব্যথা নেই। এমনিতে বিয়ে ভালোবাসা এসবে তার কোনো আগ্রহই নেই। সে তার নানুর সাথে একা থাকলেই ভালো থাকবে। এখন তার একমাত্র কাজ হচ্ছে নিজের ঘুমানোর জায়গা খোঁজা। কোথায় ঘুমাবে বা সে? এই লোকের আসার আগেই ঘুমাতে হবে তাকে। ঘরে একটা সোফা তো আছে, তাকে কি গিয়ে সোফায় ঘুমাতে হবে? না, সবসময় মেয়েদেরই কেন সোফায় গিয়ে ঘুমাতে হবে? মুভিতে তো এমনটাই হয়, মেয়েরা হয় নিচে বিছানা করে ঘুমায়, নাহলে সোফায় ঘুমায়। না রুহি, না, এই ভুল তোর করা চলবে না। পরে দেখবি বাকি 7 মাস তোকে ওই সোফায় কাটাতে হচ্ছে। আর ওই নিষ্ঠুর বদমেজাজি লোকটা আরাম করে নাক ডেকে ডেকে বিছানায় ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। রুহি তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়লো। ঘুমে এমনিতেই কাহিল সে। আহান মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। রুহিকে বিছানায় দেখে তার ভ্রু কুঁচকে গেল। এই মেয়ে তাকে জ্বালিয়ে মারবে দেখা যাচ্ছে। নিজের বাড়িতে নিজের রুমে তাকে এবার নাকি সোফায় ঘুমাতে হবে। লাইফটার 12টা বাজিয়ে দিয়েছে। আহান তোয়ালে রেখে সোফায় কোনোভাবে ম্যানেজ করে শুয়ে পড়ল। রুহি সোফার উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। রাতে আহানের ঘুম হলো না। সোফায় ঘুমানোর চেষ্টায় সে ব্যর্থ হয়েছে। সে ভোরে উঠে গেল, কিন্তু রুম থেকে বের হতে পারছে না। মেয়েটা এখনও ঘুমিয়ে আছে। আজ হয়তো তার জগিং করতে যাওয়া হবে না। আহান কোনোভাবেই চায় না ফ্যামিলির কারোর ওদের উপর সন্দেহ হোক। রহমান পরিবারে সকাল 8টায় সবাই খাবার টেবিলে উপস্থিত থাকা চায়। বলা যায় এটা এই পরিবারের নিয়ম। নিয়মটা আহানের দাদুর তৈরি। আহান বাকি সময়ে তৈরি হয়ে গেল। এখন সকাল 7:30। রুহি মাথার বালিশটা জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে। রুহিকে ডাকতে গিয়ে আহান বলার ভাষা হারিয়ে ফেলেছে। এমন অদ্ভুতভাবে এর আগে সে কাউকে ঘুমাতে দেখেনি। মাথাটা খালি বিছানায় পড়ে আছে আর মাথার বালিশ জড়িয়ে সে শান্তিতে ঘুমাচ্ছে। আহান হাত দিয়ে ভ্রু কুঁচকে নিল। এই মেয়েকে ঘুম থেকে তুলবে কিভাবে সে? ডাকতে গিয়ে মনে পড়লো নামটাও জানা নেই। ওহ, হ্যালো। এতটুকুই বলল আহান। রুহি নড়ছেও না। আহান হাতের ঘড়ির দিকে তাকালো। 7:40 বেজে গেছে। আহান টেবিলের পাশে পানির গ্লাসটা হাতে নিয়ে কয়েক ফোঁটা পানি রুহির মুখে ছিটিয়ে দিল। ঘুমের মধ্যে রুহি চোখ মুখ কুঁচকে বলল। রুহি নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। আহারের মেজাজ গেল বিগড়ে। পুরো গ্লাসের পানিটাই রুহির মুখে ঢেলে দিল সে। রুহি ঘুমের মাঝে বাঁচাও বলে চিৎকার করে উঠে বসলো। স্বপ্নে সে গোলাপের বাগানে হাঁটছিল। হঠাৎ মনে হলো সে পানিতে ডুবে যাচ্ছে। এবার সে বুঝতে পেরেছে কেন এটা মনে হলো তার। ঘুম থেকে উঠলে রুহি কিছুক্ষণ চুপ করে বসে থাকে। কথা বলতে তখন তার ভালো লাগে না। প্রচণ্ড বিরক্তি নিয়ে সে আহানের দিকে তাকিয়ে আছে। আহান হাতের গ্লাসটা টেবিলে রেখে একটা প্যাকেট রুহির সামনে রেখে বলল, যাও গিয়ে চেঞ্জ করে নাও। তোমার কাছে এখন 15 মিনিট সময় আছে। এভাবে তাকিয়ে না থেকে জলদি যাও। এটা কেমন ব্যবহার? আপনি ভদ্রতা জানেন না? তীব্র বিরক্তি আর রাগ নিয়ে চেঁচিয়ে বলল রুহি। তুমি ভদ্রতার ভাষা বুঝলেই হয়। আর চোখে তাকিয়ে বলল আহান। তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। রুহি মুখ গোমরা করে বিছানায় বসে আহানের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এক বালতি পানি এনে একে পুরো ভিজিয়ে দিই। এমন সময় দরজায় টোকা পড়ে। আহান দ্বিধা না করে দরজা খুলে দেয়। আহানের কাজিন তন্নি এসেছে। এরা দুজনেই পিঠাপিঠি। আহান দরজা খোলার সাথে সাথে তন্নি গুড মর্নিং বলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। তন্নি সোজা রুহির কাছে গেল। রুহিকে এভাবে ভিজে থাকতে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো তন্নি। এ কি রুহি, তোমার এই অবস্থা হলো কিভাবে? রুহি মুখে পানি শব্দটা বলতে আহান বাগড়া দিয়ে বলল, পানি ফেলে দিয়েছে নিজের ওপর। কত বড় মিথ্যেবাদী এলো। রুহি কিঞ্চিত মুখ কালো করে আহানের দিকে তাকালো। আহান চোখের ইশারায় সতর্ক করলো রুহিকে। মানুষের সামনে ভদ্র সাজা হচ্ছে, মনে মনে বলল রুহি। তন্নি অবাক হয়ে বলল, নিজের উপর পানি ফেললে কিভাবে? আর ভিজে গেলেই বা কি করে এত? আমি নিজেও সেটাই ভাবছি। মুখ ফসকে বলে স্বাভাবিক আচরণ করতে চাইল রুহি। রুহির কথায় তন্নি হেসে উঠে বলল, আহানটাকেও একটু ভিজিয়ে দিলেই পারতে। রুহি ফিক করে হেসে ফেলল। আহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি ভ্রু কুঁচকে হাসি থামালো। তন্নি রুহিকে তাড়া দিয়ে বলল, রুহি, ওঠো এবার, চেঞ্জ করে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। আর এভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। রুহি মলিন চোখে উঠে দাঁড়ালো। তারপর চেঞ্জ করতে চলে গেল। তন্নি আহানকে উদ্দেশ্য করে বলল, তোর বউটা কি মিষ্টি রে। আহান 1 সেকেন্ডের জন্য অনিচ্ছাকৃত হাসি দিয়ে আবার নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। তন্নি দুষ্টুমির হাসি দিয়ে বলল, সারা রাত ঘুমাসনি মনে হয়। আহান আর চোখে তাকাতে তন্নি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ফিক করে হেসে উঠে চলে গেল। আহান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কি জানি নাম, রুহি। সে বের হচ্ছে না কেন এখনো? অবশেষে প্যাকেটে থাকা শাড়িটা পরে রুহি বেরিয়ে এলো। ভেজা চুলগুলো তোয়ালে মুড়িয়ে। চেহারায় স্নিগ্ধ ভাব চলে এসেছে তার। রুহি বের হওয়ার সাথে সাথে আহান তাড়া দিয়ে বলল, নিচে চলো। আরে রে দাঁড়ান 1 মিনিট, আমার চুলের পানি নিতে হবে, একটু সময় লাগবে। ব্যস্ত হয়ে চুলের পানি নিতে নিতে বলল রুহি।
হোয়াট দ্য হেল, ডোন্ট ইউ সি ভিতরে হেয়ার ড্রায়ার ছিল? তোমার এই চুল এবার শুকাতে কতক্ষণ লাগবে? বিরক্তি নিয়ে বলল আহান। এই তো হয়ে গেছে। বলে ভেজা চুলগুলো পেছনে ছড়িয়ে দিতেই পানির ছিটকা এসে আহানের মুখে পড়ল। আহান সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখে পানি মুছে ভ্রু কুচকে রুহির দিকে তাকিয়ে রইল। কি হলো? যাবেন যাবেন করে তো মাথা খেয়ে নিচ্ছেন, এখন খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যে কাজটা আজকে সকালে করেছেন এর প্রতিশোধ তো আমি পরে নিয়েই ছাড়বো, না হলে আমার নামও রুহি না। শাসিয়ে বলল রুহি। রুহি কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে আহান বলল, শেষ হয়েছে তোমার ভাষণ? চলো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রুহি মুখ ফুলিয়ে দুপা বাড়াতেই আহান রুহির হাত ধরে ফেলল। রুহি ভূত দেখার মতো চমকে পিছনে ফিরল, তারপর হাত ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে বলল, হাত ধরছেন কেন আমার? ছাড়। আমার হাত না ভাঙতে পারলে কি আপনার শান্তি হচ্ছে না? রুহির দিকে রাগি চোখে তাকে হাত আরও শক্ত করে ধরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, বলছি না সবার সামনে অভিনয় করতে হবে, সে আমাদের দুজনের ইচ্ছে না থাকলেও। সবাইকে যত তাড়াতাড়ি বিশ্বাস করানো যাবে ওরা একে অপরকে খুব ভালোবাসে, সুখী আছে, দিদা তত তাড়াতাড়ি চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি হবে। রুহির খুবই অস্বস্তি লাগছে বিয়ের পরের দিন এভাবে হাত ধরে সবার সামনে যেতে হবে। লজ্জা নামক একটা জিনিস তো পৃথিবীতে আছে নাকি, সেটাও উঠে গেছে। এই লোকের যে কোনো অনুভূতি নেই সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার তো আছে। আহান রুহির হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রুহি মাথা নিচু করে পিছনে রয়েছে। হঠাৎ কালকে রাতের একটা কথা মনে পড়ল তার। তারপর হালকা কেসে উঠে বলল, কে জানি বলেছিল তার নাকি আমার হাত ধরার কোনো ইন্টারেস্ট নেই। কে জানি বলেছিল, আপনি কি চেনেন তাকে? আহানকে খানিকটা খোঁচা মেরে রুহি এদিক সেদিক তাকাচ্ছে। আহান কথাটা শুনতে পেয়ে রুহি হাত টান দিয়ে রুহিকে নিজের পাশে নিয়ে এলো। তারপর রাগি চোখে তাকিয়ে বলল, যা বলার আছে এখানেই বলে শেষ করো। নিচে গিয়ে যদি একটাও আজে বাজে কথা বলেছো না, তোমায় আমি। এতটুকু বলেই আহান রুহির হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। রুহিও বাধ্য হয়েই নামছে। নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করে বসে আছে। ইয়া বড় ডিনার টেবিলে সোজা মাঝের চেয়ারে আহানের দাদু বসে আছে। দাদুর পাশের চেয়ারে দিদা বসে আছে। ওনার নাস্তাটা সাধারণত ঘরে দেওয়া হয়, কিন্তু আজ তিনি সবার সাথে নাস্তা করবেন বলে এসেছেন। দিদার পাশের চেয়ারে তন্নি বসে আছে। অপর পাশের চেয়ারে আহানের বড় ভাই আবির আর তার ওয়াইফ সুহা বসে আছে। সুহার পাশে তাদের ছোট্ট মেয়ে সুপ্রভা বসেছে। বেচারি ঘুমে যেন পড়ে যায় অবস্থা। দাদু বাড়িতে থাকলে নাস্তার টেবিলে সবার সাথে একসাথে বসতেই হবে। আহানের বাবা মা দেশের বাইরে আছেন, তবে শীঘ্রই দেশে ফিরবেন। আহানের বিয়েতে আহানের মার মত একদমই ছিল না, তবে দিদাকে আহান খুব ভালোবাসে। আহানকে রুহির হাত ধরে সাথে নিয়ে আসতে দেখে দিদার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। সবাই রুহিকে বেশ আদর যত্ন করলো, শুধু আহান আর তার দাদুর মুখে কোনো প্রতিক্রিয়া নেই। আহানের দাদু অবশ্য রুহির বাড়ির লোকের কথা জিজ্ঞাসা করেছে, তারপর থেকে চুপ। রহিমা খালা নাস্তা শেষ করে সবাইকে চা দিয়ে গেলেন, আর সুপ্রভাকে এক গ্লাস দুধ। বেচারি দুধের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার সামনে কেউ বিষ এনে রেখেছে। রুহি চুপচাপ হয়ে আছে, এমনিতে পটপট করলো, এত মানুষের সামনে তার অস্বস্তি লাগছে। আহানের বড় ভাই একজন লয়ার, তিনি কাজে বের হচ্ছিল। আহান তাকে থামিয়ে বলল, ভাই দাঁড়া, আমিও বের হব। তুই আবার আজ কোথায় যাবি? দিদা ব্যস্ত হয়ে বলল, আমার আজ একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে দিদা। চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, না, তোর কোথাও যেতে হবে না। মুখ কালো করে বলল দিদা। তাহলে আমি যাচ্ছি, কেমন? বলে আবির নিজের ফাইলগুলো নিল। না ভাই দাঁড়াও, তোমাকেও একবার কোম্পানিতে যেতে হবে। আর দিদা যাই আজকে। আহানকে দিদা আর না করল না, কারণ আহানকেই কোম্পানির সব সামলাতে হয়। আবির যেতেই সুপ্রভা তার শার্টের হাতা টেনে বলল, বাবা বাবা আমার জন্য চকলেট আনবা কিন্তু। কি মায়া সে আবদারে। আবির ঝুঁকে এসে বলল, আচ্ছা আনবো, এখন আমার সামনে দুধের গ্লাসটা শেষ করে ফেলো দেখি। সুপ্রভা মুখ কালো করে দুধ নামক অত্যাচার সাদরে গ্রহণ করলো। এই তো আমার গুড বাচ্চা। বলে আবির সুপ্রভাকে আদর করে দিয়ে বেরিয়ে গেল। রুহি আগ্রহ নিয়ে সুপ্রভাকে দেখছে। এমন সময় আহান একটু কেশে বলল, আসছি। রুহি আর চোখে একবার আহানের দিকে তাকালো, উনি গেলেই বাঁচি। আহান আর আবির বেরিয়ে গেল। আহান যাবার আগে দিদার সাথে এসে গল্প করবে প্রমিস করে গেছে। সবাই যার যার কাজে চলে গেল। দিদা রুহির কাছে এসে বলল, আহানটা একটু এমনই, বুঝলে? তোমার নানুর সাথে কথা বলা হয়নি কালকের পর থেকে, কথা বলে আসি। দিদা চলে গেলেন। রহিমা খালা তাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে দোতলায় তুললেন। সুপ্রভা পা ঝুলিয়ে বসে আছে। রুহি তার পাশে গিয়ে বসলো। তোমার কি ঘুম পায় না এত সকালে উঠলে? সুপ্রভার চোখ ঘুমে আচ্ছন্ন, তবুও সে নাসূচক মাথা নাড়ল। রুহি হেসে ফেলল, তারপর বলল, বাহ, তুমি তো অনেক স্ট্রং। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, আমি পড়েছি,
early to bed and early. Rice makes man healthy. Healthy and wise. মাথা নাড়াতে নাড়াতে বলল সুপ্রভা। এরা সবাই দেখি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ কবিতাটিকে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। মনে মনে বলতেই সুহা মানে সুপ্রভার মা হেসে উঠে বলল, বাহ, তোমাদের দেখে ভাব হয়ে গেছে। হ্যাঁ মামনি। বলে মুখে হাত দিয়ে হাসছে সুপ্রভা। হয়েছে কাজে বাইর, সারা দিন তোমায় জ্বালাবে। রুহির দিকে তাকিয়ে বলল সুহা। রুহি সুপ্রভার দিকে তাকিয়ে হেসে ফেলল। রাতের বেলা রুহি তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে গিয়ে আহানের সাথে ধাক্কা লেগে রুহি নিচে পড়ে যায়। আহান অফিস থেকে ফিরে নিজের রুমে যাচ্ছিল। রুহি তাড়াহুড়া করতে গিয়ে ধাক্কা লাগলো। রুহি পড়ে যাবার সময় আহান ধরতে গিয়েও কেন জানি ধরলো না। রুহি তেমন কোনো বেশি ব্যথা পায়নি, হাতে একটু লেগেছে মাত্র। বাড়িতে আসতে না আসতেই শুরু হলো এই মেয়ের উপদ্রব। একটু শান্ত হয়ে থাকতে পারে না। রুহি ফ্লোরে বসে মুখ ফুলিয়ে হাত জ্বলছে। আগে তো ভেবেছিলাম বয়রা, এখন তো দেখি কানাও বটে। ফ্লোরে বসে মনে মনে বলল রুহি। আহান ঘরে ঢুকে বিছানার উপর ব্লেজারটা রেখে বলল, ফ্লোরে কি আঠা লাগানো আছে? বলে হাতের ঘড়িটা খুলে ড্রয়ারে রাখলো আহান। মানে? উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল রুহি। মানে বোঝার ক্ষমতা তোমার নেই। গলার টাই ঢিলে করে বলল আহান। একে তো আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, আমি পড়ে যাওয়ার পর একবার সাহায্য করতেও এলেন না। এর আগে সকালে আমার মুখে পানি ঢেলে দিয়েছেন। এসবের পর আপনাকে কি করা উচিত জানেন? ঘড়ঘড় করে বলতে শুরু করলো রুহি। আহান হাত দেখি রুহিকে থামতে বলল, কিন্তু রুহি সে কি সোনার পাত্র? আপনার মধ্যে মনুষ্যত্ব বিবেক বলতে কিছুই নেই। একটা মেয়ে পড়ে গেছে, পড়ে যেতেই পারে, হয়তো খেয়াল করেন। আপনি কোথায় সাহায্য করবেন তা না, আপনি খোঁচা মেরে কথা বলছেন আর ফ্লোরে আটা লাগানো আছে কিনা এটা প্রশ্ন করছেন। আহান নিজের কাজ করতে ব্যস্ত, তবুও রুহি একবারে তার মুখের সামনে এসে কথাগুলো আহানের কানের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। আহান থামাতে যাবার জন্যে কি বলবে বুঝতে পারছে না। সে কিছু বললে এই মেয়ে হয়তো আজ আর থামবে না, সব রাগ এক্ষুনি ছাড়বে। শেষে কথাটা বলা মস্ত বড় ভুল হয়েছে। ফ্লোরে বসেছিল ভালোই ছিল, চুপচাপ বসে থাকতো। রুহির ইচ্ছে করছে এক বালতি ঠান্ডা পানি আহানের মাথায় ঠেলে দেয়, তবে তার মনে শান্তি হবে। কি হলো, এখন কথা বলছে না কেন? আহানের সামনে গিয়ে প্রশ্ন করতেই আহান রুহির মুখের সামনে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। রুহি চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে রইল। আহান রুহির চোখে চোখ রেখে বলল, চুপ, এত রাগ কিসের? বলে রুহির গলার পাশে ঝুলে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল আহান। রুহি পুরো হা করে তাকিয়ে আছে। কি হলো এটা? রুহি রসগোল্লার মতন চোখ করে তাকিয়ে আছে। আহানের চোখে মুখে কোনো রাগ বা বিরক্তির ছাপ নেই। এটা দেখে রুহি আরও অবাক হয়ে বলল, আপনি কি আসার সময় কোথাও বাড়ি খেয়ে মেমোরি লস করেছেন? নাকি আপনি আমায় চিনতে পারছেন না? নাকি আপনার উপর জিন ভর করেছে? এত কিছু শোনার পরেও আহান কিছু বলতেও পারছে না। রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটু চুপ থাকতে পারো না তুমি? বাচ্চাদের মাথায় যেভাবে হাত বুলিয়ে দেওয়া হয় আহান ওইভাবেই রুহির মাথায় হাত বুলাচ্ছে। রুহি একবার আহানের হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার আহানের মুখের দিকে তাকাচ্ছে। আপনি কি আমায় চিনতে পারছেন না? আরে ভুলে গেলেন আমি সেই বিরক্তিকর মেয়ে? আমার জন্যই তো কালকে রাতে আপনার সোফায়। বলে বাকিটা শেষ করবে এমন সময় আহান রুহির মুখ চেপে ধরে। দরজার ওপাশে আহানের মনে হচ্ছিল দিদা দাঁড়িয়ে আছে, তবে সে নিশ্চিত ছিল না, তাই কোনোভাবে রুহির বকবক বন্ধ করতে চেয়েছিল। কিন্তু এখন আহান সম্পূর্ণ নিশ্চিত যে দিদা দাঁড়িয়ে আছে, তাই রুহিকে চুপ করাতেই হবে। এই মেয়েটা একটা না একটা গন্ডগোল করেই ছাড়বে। ওর এসব উদ্ভট কথা শুনে নিয়েছে নাকি কে জানে। আহান রুহির মুখ চেপে রেখে ওর কাছে গিয়ে নিচু স্বরে বলল, বাহিরে দিদা দাঁড়িয়ে আছে, একটাও যদি গন্ডগোল করেছো তোমায় তো আমি। বাকিটা বলে শেষ করবার আগেই রুহি আহানের হাতে কামড় বসিয়ে দেয়। বেশ ভালোই ব্যথা পেয়েছে আহান, তাতে দাঁত চিপে হাত সরিয়ে নেয় সে। রুহি নিচু স্বরে বলল, আচ্ছা, তাহলে এইগুলো অভিনয় ছিল, আগে বলবেন না? আর একটু হলেই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি তো ভেবেছিলাম আমি বোধহয় নিজেই পাগল হয়ে গেছি, রাতের বেলায় ভুলভাল স্বপ্ন দেখছি। আহান রাগীর চোখে দরজার দিকে ইশারা করলো। এখনও এই মেয়ে বকবক করেই যাচ্ছে। দিদা শুনলে তো হলো। রুহি পড়েছে মহা বিপদে। সে নিজেও চায় দিদা যেন তাড়াতাড়ি চিকিৎসা করাতে রাজি হয়ে যায়। এভাবে চললে ওনার অবস্থা আরও খারাপ হবে। কিন্তু সে কি করবে? দিদা উকি মেরে দেখছে। রুহি উপায় না পেয়ে আহানের গলা জড়িয়ে ধরে আহানের দিকে তাকিয়ে থাকলো। আহান রুহির কাণ্ডে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এরকম চেহারাটা হুতুম পেঁচার মতো করে রাখবেন না তো। পকেট থেকে হাত বের করে দূরত্ব বজায় রেখে আমাকে জড়িয়ে ধরুন। ফিসফিস করে বলল রুহি। হোয়াট? দূরত্ব বজায় রেখে জড়িয়ে ধরবো? তা সেটা কিভাবে করে? একটা ভ্রু তুলে আবার নামিয়ে বলল আহান। ধুর ছাই, কিছুই দেখি বুঝে না। কিছু করতে হবে না আপনার, শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকতে পারেন তো
নাকি সেটাও পারেন না? দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল রুহি। সেটা তো পারবো, কিন্তু এবার যদি তুমি চোখ বন্ধ করে তোমার দিকে তাকিয়ে থাকতে বলো, সেটা তো সম্ভব নয়। যেমন দূরত্ব বজায় রেখে জড়িয়ে ধরা। দুজনেই তাকিয়ে আছে ঠিকই, কিন্তু চোখে মুখে তাদের প্রচণ্ড বিরক্তি। টেলিভিশনে যখন অতিরিক্ত অ্যাড দেয় আর আপনি আপনার প্রিয় অনুষ্ঠানটা দেখতে বসেন, কিন্তু অ্যাড আর শেষ হয় না, তখন যেই দৃষ্টিতে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকি, এরাও এইভাবেই একে অপরকে দেখছে। দিদা উকিঝুঁকি মেরে যা দেখেছে সেটাই সে কিছুই বোঝেনি। মনে সন্দেহ নিয়ে তিনি নিজের রুমে চলে গেলেন। দিদা চলে যাচ্ছে খেয়াল করে আহান বিরক্তির চোখে অন্যদিকে তাকিয়ে বলল। চলে গেছে দিদা? বলার সাথে সাথে রুহি আহানের গলা থেকে হাত নামিয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। আহান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। দিদা নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। সব হয়েছে তোমার জন্য। একটুও চুপ থাকতে পারো না। পানি ঢেলে ঘুম থেকে তুলবেন আপনি, ধাক্কা মেরে ফেলে চলে যাবেন আপনি, আর কি না চুপ করে থাকবো আমি? মুখ ফুলিয়ে বলল রুহি। এই কথাগুলো তো একটু আগেই বললে, আবার শুরু করেছো? গলার টাইটা খুলে রেখে বলল আহান। হ্যাঁ, আবার বলবো। এই কথাগুলো শুনে শুনে আপনার কানে মাছি তাড়িয়ে দিব। রাগে গজগজ করে বলল রুহি। আহান মাছির নাম শুনে নিজের দুপাশে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল। মাছি? রুহি আর চোখে আহানের দিকে তাকালো। আহান বুঝতে পারলো যে কোনো সময় এই মেয়ে আবার শুরু করবে। এখান থেকে যাওয়াই তার জন্য ভালো। আহান বিরক্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। রাতে রুহি ঘুমাতে এসে দেখে আহান বিছানায় শুয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। রুহি তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহান খেয়াল করেছে ব্যাপারটা, কিন্তু তাকায়নি। রুহি ব্যাপারটা কিছুটা আন্দাজ করেছে যে আজ হয়তো তাকে সোফায় ঘুমাতে হবে। রুহি ভেবেছিল কিছু বলবে, পরে আর তার ইচ্ছে হলো না। সেই সকাল 8টায় উঠেছে, ঘুমে আচ্ছন্ন হয়ে আছে চোখ। আজ এখানেই শুয়ে পড়াই ভালো, এমনিতেও এই লোক ঘাপটি মেরে শুয়ে আছে। রুহি উঠে গিয়ে আহানের পাশের বালিশটা নিয়ে সোফায় চলে এলো। এত ভদ্র হয়ে যাওয়ায় আহান আর চোখে তাকালো। কি হলো ব্যাপারটা? কিছু হলেই হাজারটা কথা শুনিয়ে দেয় সে। কিনা চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়েছে। আহান একটু কেশে বলল। আমরা পালা করে ঘুমালে ব্যাপারটা একটা জাস্টিস থাকবে, না হলে ইনজাস্টিস হয়ে যাবে। সো কালকে তুমি বিছানায় ঘুমাতে পারবে। আহান ভেবেছিল রুহি এসেই তাকে বিছানায় দেখে কিছু বলবে, তখন তাকে এই সিদ্ধান্ত জানাবে, কিন্তু রুহি কিছু না বলেই সোফায় শুয়ে পড়ল। একটা মেয়ে সব সময় সোফায় ঘুমাতে যাবেই বা কেন? ব্যাপারটা আহানেরও ভালো লাগেনি। রুহি হাই তুলতে তুলতে চোখ খুলে আহানের দিকে তাকালো, তারপর আবার চোখ বন্ধ করে ঘুমে মনোযোগ দিল। রুহি সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়ল। ভয়েই উঠে গেল, আবার পানি ঢেলে দিলেই হয়েছে কাজ। পানি ঢেলে ঘুম ভাঙানোর বুদ্ধিটা খুবই বাজে। রুহি ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপ করে সোফায় পা তুলে বসেছিল। রুহি একবার বিছানার দিকে তাকালো, আহান চিত হয়ে শুয়ে আছে। রুহি গিয়ে গোসল সেরে নিল। চুলের পানি নিতে নিতে বের হয়ে দেখে আহান এখনো ঘুমাচ্ছে। রুহি ঘড়ির দিকে তাকালো, 7:45। এই তো আজ প্রতিশোধ নিয়েই ছাড়বে। প্রথমে কয়েকবার ভালো করে ডাকবো, উঠলে বেঁচে যাবে, নইলে এক বালতি পানি নিয়ে একে আজ নাকানি চুপানি খাওয়াবো, নইলে আমার নামও রুহি না। রুহি ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এলো। পানির বালতি বিছানার পাশে রেখে ডাকতে শুরু করলো। এই যে জনাব কুম্ভকর্ণ, জনাব কুম্ভকর্ণ। আহান দু একবার নড়ে চড়ে এক চোখ আবছা খুলে রুহির দিকে তাকালো, তারপর কপাল ভাঁজ করে বলল। কি চাই তোমার? এত জ্বালাচ্ছ কেন? কিছুই মানে? সকাল 7:50 বাজতে চললো। আপনারা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ প্রথা অনুসরণকারী, এখন উঠছেন না কেন? আর একবার ডাকবো, না উঠলে এই এক বালতি পানি রাখা আছে, একেবারে আপনাকে নাকের জলে চোখের জলে এক করব। শাসিয়ে বলল রুহি। জাস্ট শ্যাট আপ। আজ দিদা নেই, তাই সবাই একটু দেরিতে উঠবে। সকাল সকাল উপদ্রব শুরু করেছো কেন? বলে মুখ ঘুরিয়ে শুয়ে রইল আহান। রুহির মেজাজ গেল আরেকটু বিগড়ে। আজ দেরিতে উঠবে সবাই তাকে আগে বললেই পারতো, সে আরেকটু ঘুমিয়ে নিত। রাগে গজগজ করতে লাগলো রুহি। আমি ঘুমোতে পারিনি, আমি আপনাকে ঘুমোতে দিব না। বলে আহানের গায়ে চাদরটা ধরে টানতে লাগলো। আহান চাদরের আরেকটা ভাগ শক্ত করে ধরে বলল। কি শুরু করেছো রুহি? আজ সবাই দেরিতে উঠবে, আমায় আগে বলেননি কেন? আমি ঘুম নষ্ট করে এত সকালে উঠলাম, ইচ্ছে করে বলিনি, ঠিক বুঝেছি আমি। বলেই চাদর ধরে টানছে। আহান রেগে গিয়ে চাদর ধরে টান দিতেই রুহি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেয়। আরেকটু হলেই ব্যথা পেত রুহি। আহান হাত ধরে নিজের কাছে টেনে আনলো। আহান বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল। হয়েছে, এবার শান্তি? আমার ঘুম হারাম করে শান্তি পেয়েছো, নাকি নিজের মাথাটা ফাটাতে পারলে বেশি খুশি হতে? রুহি ঘন ঘন চোখের পাতা ফেললো। সে আহানের একদম কাছে আছে। আহানের চোখে চোখ পড়তেই বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। রুহি ঘটনাটা কিছুক্ষণের জন্য চুপ করে গেল। এরপর আহান থেকে সরে এসে বিছানার এক প্রান্তে চুপ করে বসে রইল। কি একটা মারাত্মক লজ্জায় পড়ল সে। যদি ধপাস করে ফ্লোরে পড়ে যেত, মান সম্মানের হালুয়া হয়ে যেত। এমনি ফালুদা হয়ে গেছে মান সম্মানের।
আহান নিজের চুলগুলো এলোমেলো করে যেই বিছানা থেকে নামতে গেল, পানি ভরা বালতিতে এক পা পড়ল। পানি মেঝের চারিপাশে ছড়িয়ে গেল। রুহির ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু সে ঠোঁট কামড়ে হাসি আটকে আছে আর এদিক সেদিক তাকাচ্ছে। আহান চোখ বন্ধ করে রাগ সামলাচ্ছে। আর কত কি সহ্য করতে হবে তাকে? রাগী চোখে রুহির দিকে তাকাতে রুহি কিছু না দেখার ভান করে এদিক ওদিক তাকাচ্ছে, এমন ভাব যেন পানি কি জিনিস সে জানেই না। আহানের এক পায়ে ট্রাউজারটা পায়ের কাছের অংশে ভিজে গেছে। আহান রাগ সামলে উঠে দাঁড়ালো। দুদিনেই যা শুরু করেছো তুমি, 7 মাস তোমার সাথে থাকলে তো আমি নিজেই মনে হয় ডিপ্রেস হয়ে যাব। রেগে বলল আহান, তারপর ফ্রেশ হতে চলে গেল। রুহি একগাল হাসি নিয়ে উঠে দাঁড়ালো। যাক, কুম্ভকর্ণটাকে জব্দ করা গেছে, এখন তার খুব আনন্দ হচ্ছে। তবে আজ আর এর সামনে পড়া যাবে না, আবার রেগে গেলে আমাকে না তুলে আছাড় মারে। তাকে তুলে আছাড় দেওয়া এর কাছে মোটেও কষ্টের কিছু না। সুন্দর মতো তুলবে, তারপর ছুঁড়ে মারবে। না রুহি না, আর রাগানো যাবে না। রুহি ঘর থেকে বেরিয়ে নিচে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কি শান্ত পরিবেশ, সবাই হয়তো ঘুমোচ্ছে, কিন্তু সে কি করবে? আবার কি ঘুমিয়ে পড়বে সে? না দূর, এটা কোনো কথা হলো নাকি? রুহি কিচেনের দিকে এগিয়ে গেল। রহিমা খালা নাস্তা তৈরি করছেন, হাবু কাকা কি নিয়ে ছোটাছুটি করছেন। রুহির এখানে কোনো কাজ নেই, কারণ সে রান্নার পর্যন্ত পারে না। সে রহিমা খালার এক পাশে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। রুহিকে দেখে তিনি হেসে উঠে বলল, আজ এত সকালে উঠলেন যে? আজ সবার উঠতে দেরি হইব, 9টা-10টা বাজবো। খালা আমাকে আপনি করে বলবেন না তো? বিনয় করে বলল রুহি। আচ্ছা, বলবো না। হেসে উঠে বলল রহিমা খালা। এই বাড়িটা কেমন অদ্ভুত, তাই না? একদিন সবাই ভোরবেলায় ওঠে, আর একদিন যে যার ইচ্ছে মতো। এটা কেন হয় বলুন তো? আগ্রহ নিয়ে বলল রুহি। দাদাজন থাকলে এমন হয়। উনি রাগ করেন দেরিতে পর্যন্ত সকালে ঘুমাইয়া থাকলে। এরা সবাই দাদাজানের খুব মান্য করেন আর ডরায়ও। রহিমা খালার কথা রুহি মনোযোগ দিয়ে শুনছে। এমন সময় সুহা কিচেনে ঢুকে রুহিকে দেখে বলল, কি ব্যাপার কি রুহি? আজ তাহলে কি তোমার হাতের বানানো নাস্তা পাচ্ছি সকালে? রুহি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, সে চাইলে আমি নাস্তা বানিয়ে দিতেই পারি, খালি সেই নাস্তা আপনারা খেতে পারলেই হলো। বলে ক্ষীণ একটা হাসি দিয়ে সুহার দিকে তাকালো। তুমি ভালোই মজা করে কথা বলো। হেসে উঠে বলল সুহা। সবাই নাকি আজ দেরিতে উঠবে, আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? প্রশ্ন করল রুহি। শুক্রবার স্কুল আছে না, ওকে তৈরি করতেই উঠতে হয়েছে। বলে খালাকে উদ্দেশ্য করে বলল, বাবুর টিফিনটা কি রেডি হয়েছে খালা? ড্রাইভারের দিয়ে আসছি। বলতে বলতে এমন সময় আহান নিচে নেমে এলো। আহান নিজের মতো করে বের হয়ে যাচ্ছিল। এমন সময় সুহা আহানকে ডাকলো। এই যে আহান সাহেব, দাঁড়ান। আহান ফোন দেখতে দেখতে বের হচ্ছিল। সুহার কথায় থেমে গেল, কিচেনের দিকে তাকালো। রুহি মনে মনে বলল, ঝামেলাটাকে আবার ডাকার কি দরকার ছিল? কি সুন্দর বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাবি, বলো। উত্তর দিল আহান। রুহি চিন্তামগ্ন থাকতেই সুহা বলল, তা বউকে খুঁজতে বেরিয়েছো বুঝি? সঙ্গে সঙ্গে রুহির চোখ বড় বড় হয়ে গেল। আহান একটু ইতস্তত বোধ না করেই বলল, হ্যাঁ। কথাটা শোনার সাথে সাথে রুহি তীক্ষ্ণ চোখে আহানের দিকে তাকালো। লোকটা তাকে খুঁজছে কেন? মতলবটা কি? আহান রুহির দিকে তাকালো না। সুহা ঠোঁট চেপে হেসে বলল, তা আমি কি জানতে পারি রুহিকে তোমার কেন দরকার? বলেই তিনি আর চোখে রুহির দিকে তাকালো। রুহি এমন ভান করছে যেন সে কিছুই শোনেনি। আহান কি বলবে উত্তরে নিজেও জানে না। কিছু একটা বলতে গিয়েও বলল না, চুপ করে গেল। সুহা দুষ্টুমি করে বলল, বুঝেছি, পার্সোনাল দরকার। আহান হাসুচোখ মাথা নেড়ে বলল, হ্যাঁ। এই কথা শুনে রুহি মাথা নিচু করে শাড়ির আঁচলটা হাত পেঁচাতে শুরু করলো। নির্লজ্জ বেহায়া লোক একটা, কোথায় কি বলতে হয় সেটাও দেখছি জানে না। আচ্ছা যাচ্ছি। বলে সুহা মুচকি হাসতে হাসতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুহি সরু চোখে আহানের দিকে তাকিয়ে রইল। আহান রুহির দিকে এগিয়ে আসলো। রুহির সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গেল। এনার আবার আমার সাথে কি পার্সোনাল দরকার? আহান এগিয়ে এসে রুহির হাত ধরে নিজের ফোনটা রুহির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি হাঁটতে বের হলাম, আমার ফোনের চার্জ শেষ, ফোনটা একটু চার্জে দিয়ে রাখবে। রুহি হাঁ করে তাকিয়ে থেকে বলল, এটা মানে ফোনে চার্জ দিয়ে রাখো, এইটা আপনার পার্সোনাল কাজ? হুম। বলে মাথা নাড়িয়ে আহান বেরিয়ে গেল। রুহি ফোন হাতে দাঁড়িয়ে থেকে রেগে গিয়ে বলল, এই লোকটা দেখছি আমাকে বদনাম করে ছাড়বে। রুহি আশেপাশে তাকালো। রহিমা খালা কিচেন থেকে অনেক আগেই বেরিয়ে গেছেন, তবুও একবার দেখে নেওয়াই ভালো। না, আশেপাশে কেউ নেই। রুহি সিঁড়ি বেয়ে রুমে গেল। রুমে যেতেই আহানের ফোন পুরো বন্ধ হয়ে গেল। রুহি ঘরে চার্জার খুঁজতে লাগলো। বিছানার পিছনের পাশটায় চার্জার খুঁজে পাওয়া গেল। ফোনে চার্জ রেখে যেই উঠতে যাবে, রুহি দেখলো সামনে দিদা দাঁড়িয়ে। দিদাকে দেখলেই তার ভয় করে, যদি উল্টাপাল্টা কিছু মুখ ফসকে বেরিয়ে যায় তার। রুহি হাসি মুখ করে এগিয়ে দিদার কাছে গেল। কি করছিলে রুহি? দিদা কাছে ডেকে প্রশ্ন করলো, ফোনে চার্জ দিচ্ছিলাম। আপনার শরীর এখন কেমন আছে?
রুহি দিদার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। শরীর যা আছে থাকুক, এই নিয়ে আমি ভাবতে চাই না। ওসব ভাবনার কোনো মূল্য নেই। তুমি বলো, তোমার এ বাড়িতে কেমন লাগছে? রুহির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিদা। এই বাড়িতে খুব ভালো লাগছে। আপনারা সবাই একসাথে কি সুন্দর থাকেন। আমাদের বাড়িতে শুধু আমি, নানু আর ছোট মামা। ছোট মামার বিয়ে করেনি, যে একটা মামি বাবু সারাদিন কবিতার বই নিয়ে বসে থাকে। সবাইকে একসাথে দেখে আনন্দ হচ্ছে না বলো? কিন্তু এবারই সারা বছর এমন থাকে না। আমার ছেলে আর ছেলের বউ এখনও দেশের বাইরে। ওদের কথা না হয় বাতি দিলাম, আবিরটা আমার সাথে থাকে। সুপ্রভা হওয়ার পর থেকে যেতে দিই না কোথাও। কিন্তু আহানটাকে নিয়ে পারি না। একা একা থাকতো নিজের ফ্ল্যাটে, আমি অসুস্থ বলে এখানে থাকছে। কেন সবাইকে ছেড়ে একা একা কেন থাকতেন? প্রশ্ন করে বসল রুহি। সে অনেক কথা, আস্তে আস্তে সব জানতে পারবে। এই নাও, এইটা তোমার জন্য এনেছি। বলে রুহির হাতে একটা গয়নার বক্স তুলে দিলেন। রুহি বক্স খুলে এত গয়না দেখে ভ্রু কুচকে ফেলল। এইগুলো দিয়ে সে করবেটা কি? গয়না পরা যে কত বিরক্তিকর কাজ তার কাছে। হাতে রেশমি চুড়ি পরা বাদে কোনো গয়নাই তার ভালো লাগে না। এখানে এত ভারী ভারী গয়না, এগুলো পরে বসে থাকতে না বললেই হলো। রুহি গয়নার বাক্স একপাশে রেখে বলল, এগুলো দিয়ে আমি কি করব? আমার তো গয়না পরতে একদম ভালো লাগে না। ভালো লাগে না বললেই হবে নাকি? বিয়ের পর হাতে আর কানে পরতে হয় তো, দেখতে সুন্দর লাগে। বলে গয়নার বাক্সটা হাতে নিল দিদা। সবাইকে পড়তে হয়? হ্যাঁ, প্রথম প্রথম পরতে হয়। এই যে নাও, এই কানের দুলজোড়া পরবে। এগুলো ছোট আর অস্বস্তিও হবে না। আর হাতে, সে তোমার ইচ্ছা। রুহি করুণাময়ী দৃষ্টিতে দুলজোড়ার দিকে তাকিয়ে আছে। দিদা উঠে দাঁড়িয়ে বলল, আহান কোথায়? হাঁটতে বেরিয়েছে। উঠে দাঁড়িয়ে বলল রুহি। আচ্ছা, তুমি এইগুলো পরবে কিন্তু, আমি আসি। বলে যেই না চলে যাবে, দিদার নজর পড়ল মেঝের একপাশে রুহির ব্যাগের দিকে। এটা কার ব্যাগ রুহি? তোমার ব্যাগ? দিদার প্রশ্নে রুহি কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ল, কারণ ব্যাগটা তো তারই। তোমার জামা কাপড় কাবাডে রাখোনি কেন? এভাবে ব্যাগে ভরে রেখেছো কেন? সঙ্গে সঙ্গে রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। এই রে, সন্দেহ করে ফেলানি তো দিদা? রুহি কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। রুহি শুধু একটা ঝোঁক গিলল, তারপর আমতা আমতা করে বলল, কাবার্ডে না, মানে কাবার্ডে জায়গা নেই, তাই আপাতত রেখেছি আর কি। রুহি কি বলেছে সে নিজেও জানে না, মাথায় যা এসেছে তাই বলে ফেলেছে। দিদা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো, তারপর হাবু হাবু করে ডাকতে লাগলো। রুহির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। ডাকার সাথে সাথে হাবু কাকা এসে হাজির। দিদা হাবুদাকে কাবার্ড খুলতে বলল। রুহির কথা আংশিক মিলে গেছে, কাবার্ডে তেমন বেশি জায়গা নেই। আহানের ব্লেজার, টায়ার, শার্ট দিয়ে ভরা প্রায় অর্ধেকের বেশি। দিদা হাবুদাকে বললেন আহানের জামা কাপড়গুলো চাপিয়ে রেখে জায়গা করে দিতে। এই কথা শুনে রুহির বুকের ভিতরটা ধক করে উঠল। কুম্ভকর্ণ এসে যদি এসব জানে, তাকে কি করবে কে জানে। রুহি, তোর কপালে কি যে আছে, আজ আর তোর রক্ষা নেই। কাবারের জায়গা খালি করে দিদা বললেন, জামা কাপড় এখন থেকে এইখানে রাখবে, বুঝলে? আমি যাচ্ছি, একটু পর নাস্তা করতে নিচে এসো। হ্যাঁ। রুহি মৌলিন চেহারায় হাসিচোখ মাথা নাড়ল। দিদা চলে যাবার পর রুহিমা খালা এসে রুহির জামা কাপড় কাবার্ডে রেখে গেলেন। ওনাকে দিদাই পাঠিয়েছে। ওই লোকটা কাবার্ড দেখে আবার কি করে? এমনি সকালে রুহি যা করেছে, মাগো মা, আজ আর তো রক্ষা নেই রুহি। চিন্তায় রুহির গা হেলিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর পর আহানের ফোন বাজতে লাগলো। একবার বাজবে, দুইবার বাজবে, তিনবারের সময় না ধরলে ফোন রেখে দিবে না। মনে হচ্ছে লোকটা প্রধানমন্ত্রী, দেশ তলিয়ে যাচ্ছে তাই ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে। রুহি প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। নাম উঠে আছে সামিরা। মেয়ের নাম দেখে রুহি এটাকে আবিরের গার্লফ্রেন্ড ভেবে বসে আছে। মেয়েটা ফোন দিয়ে যাচ্ছে তো যাচ্ছে। শেষে রুহি ফোন ধরে বলল, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন, ধন্যবাদ। এতটুকু বলেই কল কেটে দিয়ে ফোনটা রাগে বিছানায় ছুঁড়ে মারল। পিছন থেকে আহানের গম্ভীর কণ্ঠের রুহি ডাক শুনে রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। বাহ বাহ, সব কুকর্ম তোকে আজই করতে হলো রুহি। এবার তোকে কে বাঁচাবে? রুহি ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখলো আহান ওর একদম কাছে দাঁড়িয়ে আছে। রুহি একটা ঝোঁক গিলে যেই পিছতে গেল, অমনি স্লিপ খেয়ে পড়ে যেতে নিল। এমন সময় রুহি পড়ে যাওয়া থেকে বাঁচাতে আহানের শার্টের কলার ধরল। রুহি পড়ে যাবার আগেই আহান রুহির কোমর জড়িয়ে ধরল। আবার আহানের চোখে চোখ পড়ল রুহির। বুকের ধুকপুকানি বেড়ে গেল তার। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। পড়ে যাওয়াটা কি তোমার বাইবর্ন ট্যালেন্ট নাকি? ঠাট্টা করে বলল আহান। রুহি এই অদ্ভুত অনুভূতি থেকে বেরিয়ে আসতেই চোখ বন্ধ করে না সূচক মাথা নাড়তে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।